আমাদের আজকের ঘটনাটি ২০১৪ সালের। কুষ্টিয়ার মিরপুর উপজেলার একটা ছোট গ্রাম চরপাড়া। গ্রামের এক পাশে বিশাল ধানক্ষেত আর অন্য পাশে সরু একটা খাল। আর গ্রামের শেষ সীমানায় ছিল একটা পুরনো বাঁশঝাড়। বাঁশঝাড়টি নিয়ে বহু বছর ধরে নানা গল্প প্রচলিত ছিল। গ্রামের বয়স্করা বলতেন ওই জায়গাটা একসময় কবরস্থান ছিল। পরে নদীর গতিপথ বদলে যায়, মাটি ভরাট হয় আর ধীরে ধীরে সেখানে জন্ম নেয় বিশাল এক বাঁশঝাড়। তবে গ্রামের তরুণ ছেলেপেলেরা এসব বিশ্বাস করত না। তাদের কাছে এগুলো ছিল বুড়োদের বানানো ভয় দেখানোর একটা গল্প। কিন্তু একটা ব্যাপার সবাই মানত, গভীর রাতে ওই বাঁশঝাড়ের পাশ দিয়ে কেউ যেতে চাইতো না। কারণ সেখানে প্রায়ই কান্নার শব্দ শোনা যেত। মাঝে মাঝে নারীর কান্না, মাঝে মাঝে শিশুর। আবার কখনো এমন অদ্ভুত শব্দ যা শুনলে মনে হতো অনেক মানুষ একসঙ্গে ফিসফিস করছে। কিন্তু কাছে গেলেই সব শব্দ থেমে যেত। রবিউলের বয়স তখন ২২। লম্বা চওড়া গড়ন, সাহসী ছেলে হিসেবে পুরো গ্রামে পরিচিত। ভূত প্রেতে তার কোনো বিশ্বাস ছিল না। সে প্রায়ই বন্ধুদের বলতো, যদি ভূত থেকেই থাকে তাহলে আমার সামনে আসুক। একদিন পাশের গ্রামে বিয়ের দাওয়াত ছিল তার। রাত পর্যন্ত আড্ডা চলল। বাড়ি ফিরতে ফিরতে প্রায় ১টা বেজে গেল। তার সঙ্গে আরও কয়েকজন ছিল, কিন্তু গ্রামের মোড়ে এসে সবাই আলাদা পথে চলে গেল। রবিউলের সামনে ছিল ২টা রাস্তা। একটা বড় রাস্তা, যেটা দিয়ে গেলে তাদের বাড়িটা কিছুক্ষণ দেরি হবে পৌঁছতে, আর একটা ছোট পথ যেটা সরাসরি বাঁশঝাড়ের পাশ দিয়ে গেছে। সে যেহেতু বেশ সাহসী ছিল, তার কাছে মনে হলো অহেতুক কেন বড় রাস্তা দিয়ে এতটা সময় নিয়ে সে বাড়িতে পৌঁছবে। আর যেহেতু রাতও অনেক হয়েছে, সে কারণে সে খুব সহজেই দ্বিতীয় পথটাই বেছে নিল। আকাশে সেদিন মেঘ ছিল। চাঁদের আলো বারবার মেঘের আড়ালে হারিয়ে যাচ্ছিল। চারপাশে অদ্ভুত নীরবতা। ঝিঝি পোকার শব্দও যেন সেদিন ছিল না। রবিউল হাঁটতে হাঁটতে বাঁশঝাড়ের কাছে পৌঁছল। ঠিক তখন সে শুনল একজন মহিলা কাঁদছে, খুব ধীরে, খুব কষ্ট নিয়ে। শব্দটা যেন ভেতর থেকে আসছে। রবিউল থেমে গেল। কয়েক সেকেন্ড কান পেতে রইল। আবার সেই কান্না, এবার আরও স্পষ্ট। সে ভাবল হয়তো কেউ বিপদে পড়েছে। তার মনে একবারের জন্য বাঁশঝাড়ের ভয় এলো না। মোবাইল বের করে টর্চ জ্বালালো। তারপর বাঁশঝাড়ের ভেতরে ঢুকে গেল। ভেতরে ঢুকতেই আশেপাশের পরিবেশ হঠাৎ কেমন যেন বদলে গেল। বাইরে গরম থাকলেও ভেতরে হঠাৎ ঠান্ডা লাগছিল। বাতাসও যেন ভারী। কান্নার শব্দ ঠিক সামনে থেকে আসছে। সে এগিয়ে যেতে লাগলো। হঠাৎ টর্চের আলোয় একটা সাদা ছায়া দেখা গেল। দূরে দাঁড়িয়ে আছে, মাথা নিচু, সাদা কাপড় পরা, চুল মুখ ঢেকে আছে। রবিউল ডাকলো, কে আপনি? কোনো উত্তর নেই। ছায়াটি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। তারপর ভেতর দিকে হাঁটতে শুরু করলো, যেন সে রবিউলকে বলছে তার সাথে সামনে এগোতে। রবিউলও ছিল নাছোড়বান্দা। সেদিন যেন সে তার সাহসের পরীক্ষা করতে চেয়েছিল। রবিউল পেছন পেছন যেতে লাগলো। ৫ মিনিট, ১০ মিনিট, ১৫ মিনিট। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ছায়াটির সঙ্গে রবিউলের দূরত্ব একই রয়ে গেল। সে যত দ্রুত হাঁটে, ছায়াটিও তত দ্রুত এগোয়। রবিউলের মনে হলো কিছু যেন একটা ঠিক নেই। সে চারপাশে তাকালো। হঠাৎ খেয়াল করলো সে একই জায়গায় বারবার ঘুরপাক খাচ্ছে। একটা ভাঙা বাঁশ, একটা শুকনো গাছের গুঁড়ি, একটা কালো পাথর, সবকিছু বারবার চোখে পড়ছে। মনে হচ্ছিল সে যেন গোল গোল ঘুরছে। ঠিক তখনই সে আরেকটা শব্দ শুনল, ফিসফিসানি। অনেকগুলো কণ্ঠ একসঙ্গে, কিন্তু কোনো শব্দ পরিষ্কার বোঝা যাচ্ছে না।
যেন শত শত মানুষ দূরে দাঁড়িয়ে কথা বলছে। রবিউলের শরীর তখন কাঁপতে শুরু করলো। সে মোবাইলের আলো ঘুরিয়ে চারপাশে ফেলল। কাউকে দেখা গেল না, কিন্তু তার মনে হচ্ছিল অনেকগুলো চোখ বুঝি তাকে দেখছে। হঠাৎ সামনে দাঁড়ানো ছায়াটি থেমে গেল, ধীরে ধীরে তার দিকে মাথা তুলল। আর তখন রবিউল যা দেখল তা সে জীবনেও ভুলতে পারেনি। মুখের জায়গায় কিচ্ছু নেই, চোখ নেই, নাক নেই, মুখ নেই, শুধু একটা অন্ধকার ফাঁকা গর্ত। আর সেই অন্ধকারের ভেতর থেকে কান্নার শব্দ বের হচ্ছে। কান্নাটা যেন কেমন বুক চিরে বের হয়ে যাওয়ার মতন, শীতল ধারালো মতন। রবিউল চিৎকার করে দৌড় দিল। তার পেছনে সঙ্গে সঙ্গে শত শত কণ্ঠের কান্না শুরু হয়ে গেল। এবার আর একজনের নয়, অনেক মানুষের। শিশু, নারী, বৃদ্ধ সবাই যেন একসঙ্গে কাঁদছে। দৌড়াতে দৌড়াতে সে হঠাৎ অনুভব করলো তার ঠিক পেছনে কেউ যেন ভাসছে, খুব কাছে, এত কাছে যে নিঃশ্বাসের শব্দ সে শুনতে পাচ্ছে। কিন্তু পেছনে তাকানোর সাহস তার হলো না, সে শুধু দৌড়াচ্ছিল। হঠাৎ সামনে দূরে একটা আলো দেখা গেল, গ্রামের রাস্তার বাতি। রবিউল শেষ শক্তিটুকু দিয়ে সামনে ছুটল, আর ঠিক সেই মুহূর্তে পেছনের সব শব্দ যেন একসঙ্গে থেমে গেল। একদম নিস্তব্ধতা। সে রাস্তার উপর এসে পড়ে অজ্ঞান হয়ে গেল। পরদিন সকালে গ্রামের লোকজন তাকে খুঁজে পায়। জ্ঞান ফিরতে দুপুর হয়ে যায়। তার মুখ ফ্যাকাশে, চোখে আতঙ্ক। সে পুরো ঘটনা খুলে বলল। বাসঝাড় থেকে বের হওয়ার ঠিক আগে সে একবার পেছনে তাকিয়েছিল, আর দেখেছিল সেই সাদা ছায়াটি একা ছিল না। বাসগুলোর ফাঁকে ফাঁকে শত শত সাদা ছায়া দাঁড়িয়েছিল, সবাই স্থির, সবাই তার দিকেই তাকিয়ে। আর সবারই মাথার জায়গায় ছিল একটা অন্ধকার শূন্যতা। ঘটনার পর রবিউল পুরোপুরি বদলে গেল। রাতে বাইরে বের হওয়া বন্ধ করে দিল আগের মতো। আর সেই সাহস সে কখনো দেখাতো না। আগের মতো হাসতো না, বন্ধুদের সঙ্গে আড্ডা দিত না। প্রায়ই ঘুমের মধ্যে চিৎকার করে উঠত। কখনো কখনো সে বলতো রাতের বেলা তার জানালার বাইরে সে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখত। মনে হতো সে শুধু তার দিকে তাকিয়ে আছে। 6 মাস পর সে ঢাকায় চলে যায়, কিন্তু সেখানেও সে শান্তি পায়নি। পরিবারের কাছে ফোন করে বলতো মাঝরাতে সে সেই একই কান্না শুনতে পায়, কখনো ফ্ল্যাটের ছাদ থেকে, কখনো সিঁড়িঘর থেকে। 1 বছর পর হঠাৎ তার সাথে তার আত্মীয় স্বজনের সকল ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। বন্ধুরা খোঁজ নিয়ে জানতে পারে রবিউল একদিন ভোরের আগে বাসা থেকে বের হয়েছিল, তারপর আর কখনো সে ফিরে আসেনি। পরবর্তীতে পরিবার তার নামে জিডি করে, পুলিশ খোঁজাখুঁজিও করেছিল। আত্মীয় স্বজন তাদের সাধ্যমতো সকল স্থানে তার খোঁজাখুঁজি করা সত্ত্বেও তার আজ পর্যন্ত কোনো সন্ধান মেলেনি। আজও চরপাড়ার বৃদ্ধরা বলেন, বৃহস্পতিবার বা শনিবার গভীর রাতে বাঁশঝাড়ের পাশ দিয়ে গেলে কখনো যদি কান্নার শব্দ শোনো, সেদিকে তাকাবা না। আর যদি সাদা কাপড় পরা কাউকে দেখতে পাও, কখনো তার পেছনে যেও না। সাদা কাপড় পরা সেই ছায়াটি নাকি ভীষণ মায়া এবং সৌন্দর্যে যে কোনো কাউকে খুব অল্প সময়ের মধ্যে বশীভূত করে ফেলতে পারে। সে ভুলেই যায় সে কোথায় আছে আর কোথায় যাচ্ছে। তো এই ছিল আমাদের আজকের একটি সত্য ঘটনা। ঘটনাটি কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যেন আমাদের পরবর্তী ঘটনাগুলো আপনারা সবার আগে শুনতে পারেন। আমাদের যে কোনো ভুল ত্রুটি বা সংশোধন যদি আপনাদের কাছে কাম্য হয়ে থাকে, সেগুলো আমাদেরকে অবশ্যই জানাতে ভুলবেন না। পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।